আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শাহজাহান খানকে ছাত্র জনতার আন্দোলনের সময় জিগাতলায় কিশোর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হবে 10 দিনের রিমান্ড। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, গত 4 আগস্ট শিক্ষার্থী আন্দোলন মানে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল যে জুলাই মাসে, সেই আন্দোলনের মধ্যে গত 4 আগস্ট মুতালিব নামে এক কিশোর রাজধানীর ধানমন্ডি এলাকা জিগাতলায় পুলিশের গুলিতে কিন্তু নিহত হয়েছিলেন এবং নিহতের পরেই গত 27 আগস্ট তার বাবা একটি ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা করেছিলেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সাবেক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের নামটাও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছিল এবং এই হত্যা মামলায় সাবেক এই মন্ত্রীকে কিন্তু আটক করা হয়েছে। আমরা যেমনটি জেনেছি যে ছাত্র আন্দোলনের চলাকালে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে কিন্তু অনেক শিক্ষার্থী এবং সাধারণ জনতা কিন্তু নিহত হয়েছিলেন। এর মধ্যে গত 4 আগস্ট যেমনটা বলছিলাম যে মোতালিব নামে এক শিক্ষার্থী নিহত হয় এবং তারপরে কিন্তু তার বাবা গত 27 আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেছিল। এই হত্যা মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়েছে শাহজাহান খানকে। আমরা যেমনটি জানি যে গত 17 জুলাই মাসে জুলাই মাস থেকে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্র জনতা গত 5 আগস্ট এই সাবেক যে সরকারটি ছিল সেই সরকারকে পদত্যাগের মধ্যে দিয়ে যে গণ অভ্যুত্থান সেটি দিয়ে নতুনভাবে বাংলাদেশকে তারা আবারও সেটি অর্জন করে, স্বাধীনতা অর্জন করে যেটি বলছে তারা শিক্ষার্থীরা। তো এর মধ্যে দেখা গিয়েছে যে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ছিলেন বা বিভিন্ন মন্ত্রীরা ছিলেন তারা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় ওই আত্মগোপনে ছিলেন। ঠিক 5 আগস্টের পর থেকে কিন্তু এই শাহজাহান খানকেও আমরা দেখেছি যে তিনি আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে যখন হত্যা মামলা দায়ের করা হয় তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধানমন্ডি থেকে আটক করে। এই যে শাহজাহান খান বিভিন্ন সময় আমরা জানি যে তিনি কিন্তু নানা তার বক্তব্য এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু আলোচিত এবং সমালোচিত হয়েছেন এবং যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন মহল তার বক্তব্যে অনেক সময় খুব প্রকাশ করতেও আমরা দেখেছি যে বিশেষ করে যেমনটা বলছিলাম যে 5 আগস্টের পর থেকে কিন্তু অনেকে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন, অনেকে গা ঢাকা দিয়েছিলেন, অনেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেককে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সবশেষ যদি খবর বলতে চাই যে এখন ডিবি কার্যালয়ে রয়েছেন শাহজাহান খান এবং জুম্মার নামাজের পরে তাকে আদালতে তোলার কথা ছিল। তবে আমরা যতটুকু সবশেষ তথ্য পেয়েছি বিকেল 3টার পরে তাকে সিএমএম আদালতে নেওয়া হবে এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়ার কথা আছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে মিন্টু রোড থেকে সবশেষ। মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র 3 মাস বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডারও। এখনও ছাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনো 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
আগামী শিক্ষাবর্ষে ৮ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও নবম ও দশম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10 যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্যও কল্যাণকর, এনসিটিভির জন্যও কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভাঙছেই না ডিমের বাজারের সিন্ডিকেট। এবার প্রতি ডজনে দাম বেড়েছে 10 টাকা করে, কিন্তু কেন বেড়েছে তা জানা নেই বিক্রেতার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে গিয়ে মুরগির দাম শুনেও স্বস্তি নেই ক্রেতার। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার আর সোনালি বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে। দিনের সঙ্গে দাম বৃদ্ধির এই চক্রে নাজেহাল অবস্থা স্বল্প আয়ের মানুষের। রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই মুরগি বিক্রেতারা জানালেন সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালির দাম। কারণ হিসেবে সম্প্রতি ফেনী, নোয়াখালী অঞ্চলে আকস্মিক বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করছেন তারা, যদিও তাদের এই দাবিকে অযৌক্তিক বলছেন ক্রেতারা। ব্রয়লার মুরগি আজকে বিক্রি করতেছি 170 টাকা। বন্যার কারণে খামারগুলো বন্ধ ছিল। আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে, আর বাজারে প্রচুর সাপ্লাই আছে। এই সপ্তাহে এসে ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। হুটহাট দাম বৃদ্ধির সঠিক কারণ না জানলেও পাইকারদের ঘাড়ে দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। যদিও ভোক্তাদের স্পষ্ট দাবি, সিন্ডিকেটের কারসাজিতেই বেশি দামে ডিম কিনতে বাধ্য হচ্ছেন তারা। ডিম গেছে সপ্তাহে বেচতেছি 150 টাকা ডজন, চলতি সপ্তাহে 160 টাকা করে বেচা লাগে। পাইকারি বাজারটার উপরে শতকরা 20 টাকা বাড়তি। সিন্ডিকেট আছে, ওরা নিজেদের মতো করে ডিমের দামটা নির্ধারণ করে, কারণ এটা তো মনিটরিং নাই। মাছ বাজারের বিক্রেতারা জানালেন সরবরাহ বাড়ার পরও ইলিশ ছাড়া অন্য মাছের দাম কেন কমছে না তার উত্তর নেই তাদের কাছে। রুই কাতল সব আগের দামে, মাছের আমদানি বেশ ভালোই আছে, কিন্তু মাছের দাম কমতেছে। বাজার মূল্য আর একটু কমা উচিত। তবে আলু ও দেশি পেঁয়াজের বাজারে মিলছে দাম কমতির খবর। পাবনার পেঁয়াজ 12 টাকা 14 টাকা এরকম আসলো, আজকে 110 টাকা। ভারতে 106 টাকা কেজি, আর পাকিস্তানে হলো 92 টাকা কেজি। কম মনে পারো যদি প্রাইসটা একটু আমাদের আয়ত্তে আসতো আমরা আর একটু ভালো থাকতে পারতাম। আলুদা নিম্নমুখী, আগে ছিল 48-49, এখন 46-47। এদিকে সবজির দাম কমতির দাবি বিক্রেতারা করলেও ক্রেতারা বলছেন উল্টো কথা। আজকের বাজারে পটল আছে 50 কেজি, ভিন্ডি আছে 40 থেকে 45 কেজি, চিচিং আছে 50-60 কেজি। যে সবজি আমি 3-4 দিন আগেও 25-30 টাকা করে কিনছি, আজকে 50 টাকা 70 টাকা। দামটা প্রথম কিছুদিন মানে আন্দোলনের পর থেকে কিছুদিন একটু কমছিল, কিন্তু আবার আগের দামে চলে গেছে। কয়েক সপ্তাহ ধরে একই তালে চলতে থাকা মুদিপণ্যের বাজারে মাসের শুরুতে বিক্রি বৃদ্ধির বিপরীতে কমেছে আটা ময়দার দাম। আর গত সপ্তাহে এক দফায় মোটা চালের দাম কেজিতে 2-3 টাকা বাড়ার পর বর্তমানে বাজার রয়েছে স্থিতিশীল। নতুন করে আর বাড়ে নাই চালের দাম। একটু দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে ভালো হয়। আটার দাম কমছে, চিনির দাম কমছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়লেও মুন্সিগঞ্জে ইলিশের কেজিতে দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে জেলার মীর কাদিম মাছের আড়তে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেট ও মজুতদারদের। মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে রূপালী ইলিশের ঝিলিক। ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত পুরো এলাকা। ছুটির দিনে কেজি প্রতি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা পর্যন্ত, যা গেল একদিন আগেও ছিল 1600 টাকা। এরপরও পাইকারি ডাকে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।
ইলিশ ছাড়াও রুই, পাঙ্গাস, চিংড়ি, আইড়, কই, শিং সহ স্থানীয় খাল বিলের তাজা মাছ বিক্রি হয় এ বাজারে। তবে চড়া দাম থাকায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। সিন্ডিকেটটা করে রাখে ভিতর থেকে, এই কারণে এখানে খোলা বাজারে দেখা যায় যে দামটা বেশি হয়ে যায়। মাছ কিনো লাগে 1400 টাকা কেজি, 1500 টাকা কেজি, মোয়াল গেলে 1200 টাকা কেজি। মাছ কম, ক্রেতা বেশি। বিষয়টি অস্বীকার করে আড়তদাররা বলছেন সরবরাহ ও চাহিদার উপরই দর নির্ভর করে। না না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমাদের এখানে ওপেন বেচা কিনা, মানে ওপেন আমরা ডাক তুলতাছি, যে বেশি কইতাছে তারাই আমরা দিয়ে দিতেছি। শত বছরের প্রাচীন এই হাটের 45টি আড়তে 4000 মানুষ কাজ করেন। ধলেশ্বরী তীরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের দেয়া দফায় দফায় কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের পোশাক শিল্প কারখানা। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে এই সময়ে বন্ধ থাকায় পোশাক রপ্তানি খাতে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। এছাড়া সরকার পতনের পর ঝুট ব্যবসার দখল নিতে তৎপরতা চালাচ্ছে সন্ত্রাসী বাহিনী। এ কারণে হুমকির মুখে কারখানা মালিকরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিটোয়ার খাতের 47% তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। আর পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব সবচেয়ে বেশি। তবে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা, কারফিউ ও টানা ছুটির কারণে বিপর্যয় নেমে আসে জেলার এই শিল্পে। গার্মেন্টস মালিকদের দাবি, দিনের পর দিন কারখানা ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে শিপমেন্ট বাতিল সহ নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করায় নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকরা। ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা টাইমলি শিপমেন্টগুলি করতে পারি নাই, যার জন্য অনেক বায়ার ডিসকাউন্ট করেছে বা কিছু কিছু বায়ার হয়তো মেনে নিয়েছে, অনেক বায়াররা অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে। অর্ডার অনেক কনফার্ম করা ছিল, পিওগুলি কিন্তু আমরা এই 15 দিনের ব্যাঘাতের কারণে বা ইন্টারনেটের কারণে আমরা কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারি নাই। এই অবস্থায় সরকারের সহযোগিতা চায় বিকেএমইএ। তাহলে আবারও পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থান দখল করা সম্ভব হবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি। গত 1-1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ক্ষতিগুলি কাটিয়ে উঠতে হলে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, তারপরে ডকুমেন্টস দিলে পারচেজ করে টাকা দিতে দেরি হয়, যার ফলে আমার শ্রমিকের বেতন দিতে দেরি হয়। এদিকে সরকার পরিবর্তনের পর ঝুট ও ওয়েস্টের ব্যবসা দখলে নিতে একটি সন্ত্রাসী চক্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 5 তারিখের থেকেই যদি বলি, নতুন করে এক উৎপাতের মধ্যে আমরা পড়লাম। 4 দিক থেকে চাঁদাবাজরা উৎপাত করা শুরু করলো, আমাদের ঝুট নিয়ে কথা বলে। তারপরে বিভিন্ন ব্যবসায়িক ইয়ের মধ্যে তারা ঢুকতে চায়, তারা গোডাউন এর দখল নিতে চায়। কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, ওনারা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জে 8 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানায় 15 লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগরের দক্ষিণ শাখা। সকালে শনির আখড়া বালুর মাঠে হতাহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতারা। পরে নিহত 25 জনের প্রত্যেকের পরিবারকে নগদ 2 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেন তিনি। জননেতা জনাব নুরুল জুলুম শাহীর অবসান ঘটানোর ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র হিসেবে শহীদ পরিবারের, আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে দাবি জানাতে চাই, অগ্রাধিকারের ভিত্তিতে এই গণহত্যাকারী শেখ হাসিনা, তার দল এবং তার সহযোগী শক্তি যারা ভূমিকা পালন করেছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
আমদানি বাণিজ্য সহজ করতে উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বিলাসবহুল ও অভ্যন্তরীণ ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া উচিত। এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। সংকট উত্তরণের পথে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। 2022 সালের শুরু থেকেই অস্থির হয়ে উঠতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার বাজার, বাড়তে থাকে ডলারের দাম ও সংকট। একই সঙ্গে চাপ বাড়ে নিম্নগামী রিজার্ভের হিসেবে, যার ব্যাপক প্রভাব পড়ে আমদানি বাণিজ্যে। কারণ ওই বছরের 4 জুলাই পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় বিলাসী পণ্য আমদানিতে 100% আর দরকারি পণ্য আমদানিতে এলসি মার্জিন রাখতে হবে 75%। বৈদেশিক মুদ্রার প্রকট সংকটের চিত্র ফুটে ওঠে ওই প্রজ্ঞাপনে। জানিয়ে দেওয়া হয়, এলসি খোলার ক্ষেত্রে দরকারি ডলারের জমা দিতে হবে আমদানিকারককে, ব্যাংক থেকে মিলবে না কোনো ধরনের সহায়তা। এবার কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দরকারি 10 ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করে গত বছরের 20 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে 25 মাসের বেশি সময় ধরে আমদানি সংকোচন নীতিতে চলার পর এবার সহজীকরণের পথে চলার ইঙ্গিত দিল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিল, 14 ধরনের পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনও বিলাসজাতীয় বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্য আমদানিতে কঠোরতা বহাল রাখাকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা অর্থনীতির স্বার্থে অত্যন্ত যৌক্তিক, কিন্তু একই সঙ্গে আমাদের একটা টাইমলাইন দরকার যে আসলে এটা কতদিন চলবে সেই বিষয়ে যদি একটা ইন্ডিকেশন আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে লোকাল ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে সমস্ত পণ্য আমদানি করা হচ্ছে তার ক্ষেত্রে আসলে এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন রয়েছে বা নতুন করে যাতে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো সেই বিষয়গুলো দেখাটা আমি মনে করি জরুরি। এখনো যেসব পণ্য আমদানিতে 100% এলসি মার্জিন জমা দিতে হবে সেগুলো হলো মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অশস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল জাতীয় পানীয় ও তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর দেশে সবুজ মাল্টার উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1 লাখ টন নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। আমদানি কমে আসায় চাপ কমছে বৈদেশিক মুদ্রায়। সাইট্রাস ফলের উন্নয়নে আরও গবেষণা ও কৃষক সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। তবে দাম পেতে সঠিক সময়ে এসব ফল বাগান থেকে সংগ্রহের পরামর্শ গবেষকদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। স্বনির্ভরতায় বাজিমাত দেশীয় মাল্টা চাষ। ভরা মৌসুমে থোকায় থোকায় ঝুলছে বাগানে বাগানে। বিদেশি মাল্টার বিপরীতে জনপ্রিয় জাত বাড়ি এক মাল্টা রঙে সবুজ হলেও গুণগত মানে ভরপুর। সরকারিভাবে নানা পৃষ্ঠপোষকতায় ফলটির সম্ভাবনা এখন পরিলক্ষিত হচ্ছে দেশব্যাপী। উৎপাদন বাড়ায় আমদানি যেমন কমছে, তেমনি চাপ কমেছে ডলারের ওপর। পরিসংখ্যান বলছে, গত বছর দেশে প্রায় 10,000 হেক্টর জমিতে প্রায় 90,000 টন মাল্টা উৎপাদিত হয়। আর চলতি বছর চাষের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন দাঁড়াবে প্রায় 1 লাখ টনে, যার বাজার মূল্য 800 থেকে 1000 কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে, ভালো ও পরিপক্ক মাল্টা পাচ্ছেন না ভোক্তা। ভালো দামের আশায় আগাম সংগ্রহের কারণে অপরিপক্ক শক্ত মাল্টা কিনে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটছে। এমন অবস্থায় গবেষকরা বলছেন, পরিপক্ক ও স্বাদযুক্ত রসালো মাল্টা পেতে হলে গাছ থেকে মাল্টা সংগ্রহ শুরু করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। সেপ্টেম্বর মিডল আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট সময়, সেই সময় হারভেস্ট করেন, আপনার ফলনটাও কাঙ্ক্ষিত পরিমাণে হবে এবং এর মিষ্টতাও যথাযথ হবে। বাইরে থেকে আমরা ফলটা যদি দেখেন, আপনি গাঢ় সবুজ থেকে ইউলিশ কালার ধারণ করবে বাহ্যিকভাবে। আর আরেকটা ব্যাপার হলো, আপনি ফলটাকে যখন হাতে নেবেন, টেনিস বলের মতো ফলটাকে পাঁচ করলে এটা একটু ভিতরের দিকে নুয়ে যাবে। দ্যাট মিনস এটার ভিতরে পর্যাপ্ত রস হয়েছে। এটার প্রমাণকই হলো এটার ভিতরে পর্যাপ্ত রস আছে এবং ওই সময় ফলটা হারভেস্ট করতে হবে। অপরিপক্ক ফল সংগ্রহের পেছনে রয়েছে কৃষক পর্যায়ে অসচেতনতাও। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি মাঠ পর্যায়ে সচেতন করতে কাজ করছেন কর্মকর্তারা। কৃষক ভাইদেরকে এই ব্যাপারে সচেতন করি, যারা আর্লি হারভেস্ট না করে যাতে সঠিক সময়ে হারভেস্ট করে, এত করে ভোক্তারা সঠিকভাবে এই বাড়ি মালটা একের যে প্রকৃত স্বাদ এবং প্রকৃত রসটুকু তারা পাবে। আমরা দেখেছি যদি আর্লি হারভেস্ট করে তাহলে মিষ্টতা বা টিএসএস লেভেল কম থাকে,
আবার যদি খুব দেরিতেও বা বিলম্বে হারভেস্ট করে তখনও দেখা যায় যে মালটাতে যে রসের পরিমাণ কমে যায়। দেশি পয়সা মালটা বাড়ি 1 বাজার থেকে কেনার সময় অবশ্যই সবুজের মাঝে হালকা হলদে রং ধারণ করেছে এমনটি দেখে কেনার পরামর্শ গবেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিল্পপণ্যের পাশাপাশি নরসিংদীর অর্থনীতি পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে লটকন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী এ জেলায় গত 5 বছরে এ ফলের বাগান বেড়েছে 12%। কৃষি বিভাগ বলছে বছরে প্রায় 300 মেট্রিক টন ফল রপ্তানি হচ্ছে বিদেশে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। গাছে থোকায় থোকায় ঝুলে আছে টক মিষ্টি ফল লটকন। গাছের মগডাল থেকে কাণ্ডের নিচ পর্যন্ত হয়েছে ফলন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী জেলা নরসিংদী। প্রতি বছর চাহিদা বাড়ায় জেলায় বাড়ছে ফলটির বাগানের সংখ্যা। কৃষি বিভাগ জানিয়েছে গত 5 বছরে এই ফলের বাগান বেড়েছে 12%। চলতি মৌসুমে লটকনের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি বাগানীরা। খরচ হয় 20,000 টাকা, ফলন নেওয়ার পরে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি করা যায়। লটকন যে এত দাম হইব এটা কল্পনার বাহিরে। অনেক চাহিদা মাশাআল্লাহ, আমাদের এখানে ব্যাপারী আসে নিয়ে যায়। এদিকে লটকন বেচাকেনাকে ঘিরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর মরজাল, চৈতন্য, কামারটের এবং সৃষ্টিগড়ে বাজার এখন জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছে এসব বাজারে। বর্তমানে প্রতিমণ লটকন আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 2,000 টাকা থেকে প্রায় 8,000 টাকা পর্যন্ত। নরসিংদীর লটকনটা প্রচুর মিষ্টি, দেখতে অনেক কালারফুল, মানে খুব সুন্দর। এজন্য নরসিংদী লটকনের চাহিদা খুব বেশি। এবার ইনশাআল্লাহ বালারা লাভবান হবো। নিম্ন স্তরেরটা হইলো আমরা মনে করেন যে 40 টাকা, আর উপরে 100, 120, 130। কৃষি বিভাগ বলছে নরসিংদী থেকে বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় 300 মেট্রিক টন লটকন বিদেশে রফতানি হচ্ছে। লটকন কিন্তু বিদেশে অনেক চাহিদা রয়েছে। বিদেশে আমাদের সরকারিভাবে প্রায় 40 মেট্রিক টন ফল কিন্তু বিদেশে প্রতি বছর রপ্তানি হয়। তবে বেসরকারিভাবে এটি প্রায় 2200 মেট্রিক টন কিন্তু বিদেশে রপ্তানি হয়। কৃষি বিভাগের তথ্য মতে নরসিংদীতে বর্তমানে 2000 হেক্টর জমিতে লটকনের বাগান রয়েছে। এখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 315 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ধনকুবের ইলন মাস্কের সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আগামী 10 তারিখের বিতর্কের জন্য ট্রাম্পের কোনো প্রস্তুতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স। এ সময় কমলা হ্যারিসকে ভাইস প্রিন্সিপাল বলে কটাক্ষ করেন তিনি। বৃহস্পতিবার লাস ভেগাসে ইহুদি রিপাবলিকান দাতাদের এক সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান সাবেক এই প্রেসিডেন্ট। তার দাবি, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, তেল আবিবের কোনো অস্তিত্বই থাকবে না, সন্ত্রাসীরা ইসরায়েলিদের নিজ ভূখণ্ড থেকে বের করে দেবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ সময় তাকে জয়ী করলে ধনকুবের ইলন মাস্ককে সরকারের দক্ষতা কমিশনের প্রধান বানানোর ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকান। ট্রাম্পের এই দাবি নিয়ে কমলার প্রচারণা শিবিরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, যদিও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 10 তারিখের প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়েই ব্যস্ত আছেন কমলা। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় পৌঁছেছেন তিনি, যদিও আগে ইসরায়েলের প্রতি তার সমর্থন আছে বলে জানিয়েছেন এই ডেমোক্র্যাট নেত্রী। এদিকে কমলা প্রস্তুতি নিলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো আগাম প্রস্তুতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভান্স। এর জন্য এক নির্বাচনী প্রচারণে গিয়ে ভান্স দাবি করেন নিজের রেকর্ড সম্পর্কে অবগত আছেন ট্রাম্প। এ সময় কমলাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট না বলে ভাইস প্রিন্সিপাল বলেন ভান্স। প্রথম বিতর্ক ঘিরে পেনসিলভেনিয়ায় অবস্থান করছেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজো। এদিন একটি কাউন্টিতে মেয়েকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। অঙ্গরাজুড়িতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ওয়ালজ। আগামী 5 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাহনুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম, উত্তর নেই ব্যবসায়ীদের, ক্রেতার ক্ষোভ, সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার।
এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।